হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেন্ডস বায়োস্কোপ। দেখতে দেখতে আমাদের সাস্টের পরীক্ষা চলে আসলো, কাল এবং পরশু অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা তোমার সাস্টের যে কেমিস্ট্রির যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো আসার মতো আসতে পারে, সেগুলো আর কি সলভ করবো। যেগুলো আমার ব্যাচে বা আমাদের সিনিয়রদের ব্যাচে এসেছিল আর কি, সেগুলো আমি নিজে বেছে বেছে বের করছি, সেগুলো আমরা সলভ করব এবং আনসার দেখবো, যাতে তোমাদের জন্য সহজ হয়। লাস্টে আমরা তোমার সাজেশন এন্ড গাইডলাইন্স দিব কিছু তোমাদের জন্য, যে কিভাবে তুমি কোশ্চেনটা আনসার করবে আর কি, যখন খাতাটা পাবা, কি করা যাবে কি করা যাবে না, কি দিয়ে কোশ্চেন আনসার করা শুরু করবা। আর তোমার যারা সাস্টে বি ইউনিটে আছে ওদের জন্য কিছু আইডিয়া দিব আর কি, যে যারা সায়েন্স থেকে আর্টসে এক্সাম দিচ্ছ তাদেরও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দাগানো লাগে। এর মধ্যে বায়োলজি আর ম্যাথটা তোমার সাবসিডিয়ারি আর কি, দাগাইলে হয় না দাগাইলে হয়, যে কোনো একটা দাগাইতে হবে। তো ওইটা নিয়ে আইডিয়া দিব। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমত আমি যখন পরীক্ষা দিছিলাম, আমার সময় একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়া থেকে, হ্যাঁ, এন্ড SN2 রিঅ্যাকশন থেকে। SN2 রিঅ্যাকশন, আচ্ছা। তো SN1 আর SN2 বিক্রিয়া। SN মানে কি? N মানে হচ্ছে নিউক্লিওফিলিক, S মানে হচ্ছে সাবস্টিটিউশন। ঠিক আছে, এখন এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আগে আমি রিঅ্যাকশনটা লিখি, আর এই জিনিসটা লিখে রাখলাম, এটা একটু পরে বুঝাচ্ছি। চলো SN1 রিঅ্যাকশনটা সাধারণত তোমার হয় হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিনবে। হ্যাঁ, এখানে কয়েকটা ওয়ার্ড বললাম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন এই CH3 থেকে আমরা কি বলি? এই CH3 কে আমরা R বলি, তাই না? R দিয়ে আমরা প্রকাশ করি, অর্থাৎ মিথাইল গ্রুপ। মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে সেটা একটা মিথাইল গ্রুপ হয়ে যায়, যেটাকে আমরা অ্যালকাইল গ্রুপও বলে থাকি, তাই না? সেটা হচ্ছে এইটা। আর তোমার ডিগ্রির যে বিষয়টা, ডিগ্রিটা কই থেকে আসে সেটা বুঝিয়ে দিই, যে এখানে সেন্ট্রাল কার্বনটা কি, এখানে মাঝখানে কার্বনটা হচ্ছে এই সিটা, তাই না? তো এই সি কয়টা মিথাইল গ্রুপের সাথে বন্ড করে আছে? একটা, দুইটা, তিনটা মিথাইল গ্রুপের সাথে বন্ড করে আছে, অর্থাৎ এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল। আর তোমার ক্লোরিন কি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে সবাই হ্যালোজেন, সেখান থেকে আসছে হ্যালাইড। সো এরা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এর সাথে যদি আমরা একটা উইক বেস রিঅ্যাক্ট করি, হ্যাঁ, উইক, এটা মনে রাখবো, উইক বেস অর্থাৎ একটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার যদি এর সাথে আমরা রিঅ্যাকশন করাই, এখানে এইভাবে হাইড্রোক্সিল লেখার রিজন হচ্ছে পরীক্ষা এইভাবে সামটাইমস দেয়। সেটা হচ্ছে তোমার, আমরা জানি যে তোমার কম্পাউন্ডটা হাইড্রোজেন প্লাস ডোনেট করতে পারে সে হচ্ছে একটা অম্ল অর্থাৎ অ্যাসিড, আর যে হাইড্রোক্সিল ডোনেট করতে পারে সে কি একটা বেস অথবা ক্ষার, তাই না? সেই জিনিসটাকে আমরা একটা দুর্বল ক্ষার নিব SN1 এর জন্য। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবা। এর কারণে কি তৈরি হবে দেখো, এর কারণে CH3C, CH3 এখানে আসবে হচ্ছে তোমার OH, আর এটা হচ্ছে রিঅ্যাকশন। এখানে তিনটা আছে, স্টিল 3 ডিগ্রি, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল কেন বলতো? কারণ এখানে যে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আমরা আসলে মেকানিজমটা দেখি। মেকানিজম দেখলে তোমাদের এই জিনিসটা বুঝে দেবে এবং ওভারঅল সবকিছু বুঝিয়ে দিতে পারবো আর কি। সো আসো মেকানিজমটা দেখি। মেকানিজম, আচ্ছা, মেকানিজম প্রথমে এই কম্পাউন্ডটা আমরা লিখি, CH3C, Cl। হ্যাঁ, তো প্রথমে এটা কি করবে, এখানে কার্বন এবং ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করতেছে, কার্বন ওর একটা ইলেকট্রন শেয়ার করতেছে। বাট আমরা জানি যে ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভিটি ওর বেশি, অর্থাৎ সে তড়িৎ ঋণাত্মক বেশি। সো ওই কি করবে, ওই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেবে, আর এমন সময় হয়ে যাবে যে সে ক্লোরিনটা কার্বনের ইলেকট্রনটা পুরোপুরি সে নিজের কাছে নিয়ে যাবে। তখন যেটা হবে তোমার, তখন হবে হচ্ছে CH3 প্লাস হবে এটা, আর এটা ক্লোরিন মাইনাস হয়ে যাবে। কেন হবে বুঝলে, এই ক্লোরিনটা কার্বনের ওই ইলেকট্রনটা নিয়ে নিবে আর কি, সিম্পল এজ দ্যাট। এখন আসো, এই যে এই কম্পাউন্ডটা আমরা পাইলাম, এর সাথে যদি আমরা এই কম্পাউন্ডের সাথে যদি আমরা হাইড্রোক্সিল রিঅ্যাক্ট করি, অর্থাৎ একটা উইক দুর্বল বেস যদি এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে কি হবে, এই হাইড্রোক্সিলটা ওর ইলেকট্রনটা কার্বনের সাথে শেয়ার করবে। শেয়ার করলে কি হবে বলতো, শেয়ার করলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখন এখানে কয় স্টেপের রিঅ্যাকশন হইছে দেখো তো, এইখান থেকে এটা একটা তৈরি করছে, অর্থাৎ এইটা একটা রিঅ্যাকশন হইছে, তাই এটাকে আমরা 1 নম্বর দিলাম, এবং এইখানে একটা রিঅ্যাকশন হইছে, তাই না? এটাকে আমরা 2 নম্বর দিলাম। তো এখানে যেটা হয়, আমরা যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলি, এর কারণ হচ্ছে দেখো, এই যে হাইড্রোক্সিলটা আছে, এই হাইড্রোক্সিলটা কি নেগেটিভ না? এই যে এটা নেগেটিভ না?
তো এই কি করতেছে, অ্যাটাক করতেছে না নিউক্লিওফিল, এই হচ্ছে এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করতেছে। ক্যাটায়ন কেন, কারণ এই যে এখানে পজিটিভ আছে তাই কার্বোক্যাটায়নকে যখন সে অ্যাটাক করে তখন যেটা হয় তোমার অলরেডি ক্লোরিনকে বের করে দিছে, বের করে ক্লোরিনের স্থানে হাইড্রোক্সিল যুক্ত হয়েছে। ক্লোরিন এখানে ছিল, সেই জায়গাটা দিয়ে ক্লোরিনকে সরায় হাইড্রোক্সিল যুক্ত হয়েছে। হওয়ার কারণে এটা কি হলো, একটা নিউক্লিওফাইল যুক্ত হইলো আরেকজনকে সাবস্টিটিউট করে, তাই এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, এখন আসলে আমরা কিছু জিনিস জানি। SN1 যে রিঅ্যাকশনটা দেখাইলাম, SN1 রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ গুণাগুণ যেগুলো আর কি পরীক্ষায় আসে, ক্যারেক্টারিস্টিক, এই জন্য আমরা পুরো জিনিসটা এখন জানি। প্রথমত আমরা কি দেখলাম যে এটা 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 রিঅ্যাকশনটা বেশি দেয়, অর্থাৎ যেখানে মিথাইল গ্রুপ বেশি থাকবে সেই অ্যালকাইল হ্যালাইডে তোমার SN1 রিঅ্যাকশন বেশি ভালো দেয়। তো কি লাগবে, 3 ডিগ্রিতে বেশি ভালো দেয়, তারপর 2 ডিগ্রিতে, তারপর 1 ডিগ্রিতে। 1 ডিগ্রিতে বলতে গেলে দেয়ই না, রিঅ্যাকশন দেয়ই না। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে উইক বেস। ঠিক আছে, একটা উইক দুর্বল বেস এখানে রিঅ্যাক্ট করে, এখানে একটা দুর্বল অ্যাসিড রিঅ্যাক্ট করতেছে, এটা মনে রাখবা। তারপর মনে রাখবে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্থাৎ কি, এর যে রিঅ্যাকশনটা ঘটবে এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার এই অ্যালকাইল হ্যালাইডটা আছে না, এই অ্যালকাইল হ্যালাইডের যে ঘনত্বটা আছে, অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশন, এই অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপরে প্রোডাক্টটা বের হওয়ার সেটা তোমার নির্ভর করতেছে। সেটা কি বলে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেটাকে বলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এরপর আসো, এরপরে হচ্ছে এখানে আমরা আর কি দেখতে পারি বলতো, এখানে হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হইতেছে, মেকানিজমে দেখলাম ক্লোরিনটা চলে যায়, এটা আসে। সো এখানে কয়টা স্টেপ হচ্ছে আমরা বললাম, একটা স্টেপে দুইটা স্টেপে। সো এটা একটা কি 2 স্টেপ রিঅ্যাকশন। তো এটা মোটামুটি 4টা জিনিস যেটা আমরা এই SN1 রিঅ্যাকশন থেকে পাইলাম, 4টা গুণাবলী। এখন আসলে SN2 রিঅ্যাকশনটা করি। SN2 ওটা দুইটা মোটামুটি একই জিনিস, এখানে একটা জিনিস লিখে রাখলাম ওইটার মতোই, জাস্ট উল্টা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। হ্যাঁ, এখানে রিঅ্যাকশনটা কি হবে, এখানে হবে হচ্ছে তোমার এরকম বিষয়টা প্লাস হাইড্রোক্সিল আয়ন। এটা আমার এখানে যে হাইড্রোক্সিলটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে স্ট্রং বেস। তাহলে কি তৈরি হবে তোমার, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে আর কি, নাথিং এলস। এখানে হবে হাইড্রোক্সিল, অর্থাৎ কি এটা হচ্ছে CH3OH, মানে মিথানল আর কি, মিথানল অ্যালকোহল আর কি, মিথানল। সো এটার মেকানিজমটা আমরা দেখে আসো। এর মেকানিজমটা যেটা হবে, প্রথমে এই জিনিসটা আমরা লিখি, কি আছে তোমার HCHHCl প্লাস হাইড্রোক্সিল। প্রথমে এখানে রিঅ্যাকশনটা এটার সাথে এটার পার্থক্য কি, তুমি বলতে পারো যে এটার মতো এটা ভাঙবে, বিষয়টা এরকম না। এখানে যেটা হবে তোমার সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, আমি এই কার্বনটাকে এখানে লিখলাম, লিখে এই উপর একটা কার্বন আছে, উপরের কার্বনটাকে উপরে দিলাম, এই দুইটাকে আমি এই দুই সাইডে দিলাম, সমস্যা নেই, এখানে দিলে কোনো সমস্যা নেই, এটা আমার মোস্ট স্টেবল স্ট্রাকচার দেখা যাচ্ছে। এরপর যেটা হবে, তুমি একটা জিনিস নোটিস করো, ক্লোরিন কি বলছে তোমাকে, ক্লোরিনটা হচ্ছে কার্বনের এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাও নিজের দিকে নেওয়ার ট্রাই করবে। তো যখনই ওর নিজের দিকে নেওয়ার ট্রাই করবে, অবভিয়াসলি কার্বন যেহেতু পজিটিভ হয়ে যাবে, কার্বন চাবে নিউট্রাল হতে, সবাই চায় নিউট্রাল হতে, কার্বন চাবে নিউট্রাল হতে, তখন যে জিনিসটা হবে এরকম একটা সিচুয়েশন ফর্ম হবে আর কি। এটা আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফর্মেশন, ইন্টারমিডিয়েট কমপ্লেক্স ফর্মেশন, কমপ্লেক্স ফর্ম। অর্থাৎ এখানে যেটা হচ্ছে তোমার, যত ক্লোরিন ইলেকট্রনটা কার্বনের থেকে ইলেকট্রন নিয়ে দূরে চলে যাচ্ছে, তত হাইড্রোক্সিল ওর যে নেগেটিভ আয়ন আছে, এই নেগেটিভ আয়ন নিয়ে তত কাছাকাছি আসতেছে। অর্থাৎ এরকম বিষয়টা, ধরো ক্লোরিনটা এখানে আছে, হাইড্রোক্সিল আয়ন এখানে আছে, যত দূরে যাবে এইভাবে ক্লোরিনটা একবারই চলে যাবে, হাইড্রোক্সিলটা এর সাথে যুক্ত হয়ে যাবে। তখন যেটা তৈরি করবে আর কি, আমরা সবাই বুঝতে পারছি কি তৈরি করবে, OH, অর্থাৎ একটা মিথানল। ঠিক আছে, ভেরি ইজি। SN2 আরো বেশি ইজি রিঅ্যাকশন, এখানে জাস্ট মনে রাখবে একটা কমপ্লেক্স ফর্ম হয়। কোথায় কমপ্লেক্স ফর্ম হয়? SN2 রিঅ্যাকশনে, SN1 রিঅ্যাকশনে না, SN2 রিঅ্যাকশনে কমপ্লেক্স ফর্ম হয়। তো কি বুঝাইলাম যে হাইড্রোক্সিলটা কাছাকাছি যাবে, ক্লোরিনটা তত তাড়াতাড়ি ইলেকট্রন নিয়ে সরে যাবে, কারণ হাইড্রোক্সিল অলরেডি ইলেকট্রন কার্বনের কাছে নিয়ে ওকে স্টেবল করতেছে, ক্লোরিন সহজেই নিয়ে যাবে।
ইজি অ্যাজ দ্যাট, আই গেস, আই হোপ তোমরা বুঝছো। এখানে আসলে আমরা SN2 এর কিছু গুণাগুণ দেখি। আমি তো বললাম যে SN1 SN2 পুরো উল্টাই হয় আর কি। SN2 এর ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে 1 ডিগ্রি ক্ষেত্রে বেশি, 2 ডিগ্রি ক্ষেত্রে তারপর বেশি, তারপর 3 ডিগ্রি ক্ষেত্রে বেশি। এখানে তোমার লাগে স্ট্রং বেস, হ্যাঁ, স্ট্রং বেস, অর্থাৎ এমন জায়গা থেকে হাইড্রোক্সাইডটা নিতে হবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এমন শক্তিশালী জায়গা থেকে নিতে হবে আর কি। এরপরে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ এখানে তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে মিথানল, এটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের ঘনমাত্রার উপর, অর্থাৎ কনসেন্ট্রেশনের উপর। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং একটা হচ্ছে বেসটার উপর। যেহেতু এখানে স্ট্রং বেস ইউজ করতেছে, তাই বেসের উপরও তোমার ঘনমাত্রাটা নির্ধারণ করতেছে আর কি। তো এখানে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি দুইটার উপর ডিপেন্ড করে। SN2 হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, SN1 হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এখান থেকে অনেকগুলো এমসিকিউ বের করা যায়। হ্যাঁ, এখানে পুরো রিঅ্যাকশনটা দেখাই দিলাম। আরো কিছু জিনিস, এটা একটা কয় স্টেপ বলো তো? এটা একটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন। ওয়ান স্টেপ রিঅ্যাকশন কেন? ওয়ান স্টেপ রিঅ্যাকশন বিকজ দ্য কমপ্লেক্স দ্যাট ইজ বিং ফর্মড হিয়ার, যে কমপ্লেক্সটা তৈরি হলো, এটা তো একটা রিঅ্যাকশনের মধ্যেই হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেজ। হ্যাঁ, একটা ইন্টারমিডিয়েট স্টেজ, ইটস নট দ্যাট যে এখানে এসে থেমে গেছে, এখানে এসে থেমে যায়নি, এখান থেকেও সরাসরি এখানে তৈরি হয়েছে, বাট এই জায়গাটা সে অতিক্রম করছে, সেটা আমরা কমপ্লেক্স ফর্মে দেখাইছি। তো এখানে আরেকটা গুণাগুণ আমরা পেয়ে গেলাম যে কমপ্লেক্স ফর্মস, এখানে কিন্তু কমপ্লেক্স ফর্ম হয় না, কমপ্লেক্স ডাজ নট ফর্ম। আর আরেকটা গুণাগুণ, সেটা হচ্ছে তোমার যে বেসটা আছে, এই বেসটা এর ক্ষেত্রে ক্যান অ্যাটাক, বেসটা তোমার যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, অ্যাটাক বোথ সাইডস। এখানে হচ্ছে বেস ক্যান অ্যাটাক ওয়ান সাইড, ঠিক আছে, অ্যাটাক ওয়ান সাইড, অর্থাৎ এটা যদি একটু স্ট্রং, এখানে দেখো যে এই হাইড্রোক্সাইডটা যদি এই দিক দিয়ে যায়, তাহলে ক্লোরিনটা ওই দিক দিয়ে বের হবে। সো অবভিয়াসলি ক্লোরিনের অপোজিট থেকেই তোমার আসা শুরু করতে হবে। সো এটা জাস্ট এক সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, কিন্তু এখানে এই হাইড্রোক্সাইড যেটা আছে, এটা তোমার দুই সাইড দিয়ে, যে কোনো সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, যেখানে বোথ সাইড বলা হয়েছে। সো এগুলো হচ্ছে তোমার কিছু গুণাগুণ, যেগুলো SN1 SN2 রিঅ্যাকশনের, এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসা সম্ভব। এই যে এই ছয়টা লিখে দিলাম, এই ছয়টা থেকেই 6টা এমসিকিউ বানানো সম্ভব। সো জিনিসটা দেখে নাও ভালো করে, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা যাব পরের টপিকে, যেটা হচ্ছে তোমার ছোট ছোট কয়েকটি এমসিকিউ, সেগুলো দেখাই দেবো আর কি। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। এখন আমরা পড়বো একটা এমসিকিউ দেখবো রেকটিফাইড স্পিরিট নিয়ে। হ্যাঁ, সো হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট? এটা হচ্ছে এই জিনিসটা তোমার মেডিকেলও আসছিল। আমি যখন মেডিকেল জাস্ট এক্সাম বেঁচেছিলাম, তখন এই কোশ্চেনটা দেখছি অনেকবার আসছে যে হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট। একটা বড় টিস্যু নেই, হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট। তো আসো, শুধু মনে রাখো যে রেকটিফাইড স্পিরিটটা তৈরি হয় হচ্ছে তোমার ইথানল এবং ওয়াটার দিয়ে। হ্যাঁ, এটা মুছতে বলি। তো ইথানল লাগবে এবং ওয়াটার লাগবে রেকটিফাইড স্পিরিট তৈরি করতে। আচ্ছা আসো, 2 নম্বর এমসিকিউ কি? রেকটিফাইড স্পিরিট। এখানে কি বললাম, দুইটা জিনিস লাগে, একটা কি, একটা হচ্ছে ইথানল CH3CH2OH আর ওয়াটার। এখন বিষয় হচ্ছে কোনটা কত পার্সেন্ট লাগে, এটাই হচ্ছে বিষয়, কত পার্সেন্ট। তুমি জাস্ট একটা মনে রাখবা, একটা মনে রাখতে পারবা। আমি এইভাবে মনে রাখি 4.4% হচ্ছে ওয়াটার লাগে, পানি লাগে হচ্ছে 4.4%। আমরা জানি যে এই দুইটা মিলেই যেহেতু রেকটিফাইড স্পিরিট তৈরি করে, তাহলে দুইটা যোগ করলে 100% হবে। তো ওয়াটার থাকে 4.4%, তাহলে ইথানল কত থাকবে? 95.6%। এই এমসিকিউটা অনেকবার আসে আর কি, এবং শুধু শাস্ত্রে না, অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে, এই কারণে এটা দিয়ে দিলাম। এরপর তোমার যেটা আসে, এরপর আরেকটা কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে তোমার লাইম্যান বাউমার প্যাশন ব্র্যাকেট পিফান সিরিজ নিয়ে আর কি। মেইনলি আসে লাইম্যান আর বাউমার সিরিজ নিয়ে। তো এই কোশ্চেনটা দেখা যায়। তো আমরা জানি যে লাইম্যান সিরিজ কি। লাইম্যান হচ্ছে যে ধরো অসীম থেকে বা 100তম অরবিট থেকে যদি একটা ইলেকট্রন 1 নম্বর অরবিটে আসে, তাহলে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ হবে। হ্যাঁ, আর যদি লাইম্যান, এরপর বার্নমার সিরিজ হচ্ছে তোমার যদি অসীম থেকে 2 নম্বর তোমার অরবিটে আসে, 2 নম্বর কক্ষপথে যদি আসে, তাহলে সেটা বার্নমার। এখন প্রশ্ন কি আসে? প্রশ্ন হচ্ছে
বিকিরিত প্রশ্ন হচ্ছে তোমার বিকিরিত শক্তি, বিকিরিত, আমি বিকিরিত বানানো তো ভুল, শক্তি। অর্থাৎ কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে ধরো 5 নাম্বার অরবিট ধরলাম n1, ধরলাম n1 হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বার অরবিটে একটা ইলেকট্রন ছিল, ধরো এরকম একটা, এটা 5 নাম্বার অরবিটে একটা ইলেকট্রন ছিল, 5th অরবিট। এখন সেই ইলেকট্রনটা কি করলো, তার হচ্ছে এনার্জি ছেড়ে দিতে হবে, সে কি করলো, সে আসলো হচ্ছে তোমার বার্মারে, অর্থাৎ 2 নাম্বার অরবিটে, সেকেন্ড অরবিট। এখন একটা জিনিস তুমি মনে করো তো, যে 5 নাম্বার অরবিটে ঘুরতে যে শক্তি লাগবে, 2 নাম্বার অরবিটে ঘুরতে কি ওর সেম শক্তি লাগবে নাকি বেশি লাগবে? 2 নাম্বার অরবিটালে ঘুরতে ওর কম শক্তি লাগবে। কেন লাগবে দেখো তো, এখানে সেকেন্ড যে অরবিটটা আছে এর যে রেডিয়াস আছে, এর রেডিয়াস মাত্র এইটুকু, অর্থাৎ এর যে সার্কিমফারেন্স আছে সেটা হচ্ছে 2 পাই আর, এই দূরত্ব হচ্ছে 2 পাই আর সার্কিমফারেন্স অর্থাৎ পরিধি। আর এই যে 5 নম্বর অরবিট, এর তোমার রেডিয়াস হচ্ছে এত বড় এবং এর তোমার পরিধি হচ্ছে 2 পাই আর, যেখানে আরটা হচ্ছে তোমার এত বড়। এই কারণে সমস্যাটা হয়, এই কারণে অবভিয়াসলি 5th অরবিটালে যে ইলেকট্রন ঘুরছে ওর এনার্জি বেশি লাগবে। সো ও যখন 5th অরবিটাল থেকে 2nd অরবিটালে যাবে, অবভিয়াসলি ওর কি করা লাগবে, এনার্জি ছেড়ে দেওয়া লাগবে। সো সে এনার্জি ছেড়ে দিবে এবং সেই এনার্জি ছেড়ে দেওয়া এনার্জিটাকে বিকিরিত শক্তি বলে, এবং আমরা সেটাই বের করব। আশা করি তোমরা বেসিকটা বুঝতে পারছো। তো আসলে এখন ওই অঙ্কটা করি। তো ধরো 5 নম্বর কি বললাম, 5 নম্বর অরবিট থেকে সে কোথায় যাবে, বার্মার সিরিজে। বার্মার সিরিজে মানে কি, 2 নম্বর অরবিটে, বার্মার। এখন সূত্রটা কি, বিকিরিত শক্তি সমান 1 ল্যামডা, ঠিক আছে, 1 ল্যামডা। আর 1 ল্যামডা সমান কি, RH রিডবার্গ কনস্ট্যান্ট 1 n2 স্কয়ার মাইনাস 1 n1 স্কয়ার। এরপরে RH 1 2 স্কয়ার মাইনাস 1 5 স্কয়ার। প্রথমে এটা লিখতে গিয়ে একটু স্টাডার করছিলা, দেখছিলাম। এর রিজন হচ্ছে, তুমি যদি এখানে 1 n1 স্কয়ার করো মাইনাস 1 n2 স্কয়ার করো, তাও আনসার আসবে, জাস্ট আনসারটা আসবে নেগেটিভে। তো পরীক্ষার সময় এত কিছু হয়তো মাথায় খেয়াল রাখবে না। তো তোমার যদি নেগেটিভ আনসার আসে, তুমি বুঝবে যে তুমি এই যে ভুলটা করছো, তুমি জাস্ট নেগেটিভটা সরে আনসারটা দিবে। অর্থাৎ যদি আসে নেগেটিভ 100 জুল, তাহলে আনসার হবে 100 জুল আর কি। কারণ তুমি একটা যে নাম্বারকে ইনভার্স করে এই নাম্বারটা যত বড় বসাবো, তত এই সংখ্যাটার ভ্যালু কম আসবে। যেমন 1/4 আর এখানে একটা 1/25, কোনটার ভ্যালু বেশি? অবভিয়াসলি 1/25 এর ভ্যালু কম, 1/4 এর ভ্যালু বেশি। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এনার্জি, সেটা হচ্ছে বিকিরিত শক্তি। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকেই, যে ওয়েভলেংথটা কত। ধরো যে বিকিরিত যে ইলেকট্রনটা আসছে তার ওয়েভলেংথ কত, তার তরঙ্গ দৈর্ঘ্য কত। সো ধরো এখান থেকে 1 ল্যামডা থেকে যে এনার্জিটা পাইলাম, আমরা জাস্ট কি করব, 1 ল্যামডা সমান হচ্ছে এই এনার্জিটা, এইভাবে লিখি ধরো, কারণ এত বড় ক্যালকুলেশন করার মতো সময় নাই এবং তোমাদের আমি টাইম ওয়েস্ট করতে চাই না, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর আছে। তাহলে ল্যামডা বসাও, এটাকে উল্টা করে দেবো, তাহলে কি হবে, 1 যে এনার্জিটা আছে সেই এনার্জিটা হবে, অর্থাৎ এত জুল। এটা যে করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে ওয়েভলেংথ। খুব সহজ, এই কোশ্চেনটা ভালোই আসে, এই কোশ্চেনটা তোমরা দেখতে পারো। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য। অর্থাৎ একটা তো আছে যে সে শক্তি ছেড়ে দিল, আর আরেকটা আছে হচ্ছে দুইটার মধ্যে শক্তির, দুইটা অরবিটালের মধ্যে, দুইটা কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য। অর্থাৎ 5 নম্বর কক্ষপথ আর 2 নম্বর কক্ষপথ যেটা দেখাইলাম, হ্যাঁ, 5th অরবিট আর 2nd অরবিট, এই দুইটার মধ্যে তোমার দুইটার মধ্যে শক্তির পার্থক্য কত। এটার জন্য একটা সূত্র লাগে, সেটা হচ্ছে ডেল ই সমান E2 মাইনাস E1, যেটা আমরা শিখছি হচ্ছে তোমার বোরের পরমাণু মডেল থেকে, তাই না? তো এটার এনার্জি বেশি, এটার এনার্জি অবভিয়াসলি কম। সো এটা বের করার সূত্র হচ্ছে, আমরা এমনি জানি যে নরমাল এনার্জি সমান হচ্ছে তোমার -13.6 টাইমস z² ভাগ n², যেখানে z হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, আর n হচ্ছে তোমার কততম অরবিট আর কি, কততম অরবিট, তো তম অরবিট লিখে দেই, অরবিট। আচ্ছা, তো এখানে তুমি বলো ভাই অ্যাটমিক নাম্বার কই থেকে আসলে। এখানে বিষয়টা হচ্ছে যে ধরো আমি হিলিয়াম একটা নিলাম, হিলিয়ামের একটা পরমাণু নিলাম। এখানে ধরো 5 নম্বর অরবিট থেকে হিলিয়াম হচ্ছে 1s2, তাহলে ধরো 1 নম্বর অরবিট আছে, 1 নম্বর অরবিটে একটা ইলেকট্রন আসবে। তো এই 5 নম্বর অরবিটের 1 নম্বর অরবিটালের মধ্যে হিলিয়ামের যে পরিমাণ
শক্তির পার্থক্য আছে, সেটা আমাদের বের করতে হবে আর কি ফাইনালি। সো আসলে এটা আমরা বের করি। সো আমরা জানি যে ডেল ই সমান E2 মাইনাস E1। আচ্ছা, তো এখানে E সমান এটা আমরা পাইছি, তাহলে এটা আমরা দুটোর ক্ষেত্রে লিখি 13.6 টাইমস z²। z² দুটোর ক্ষেত্রে সেম, হিলিয়াম 2² ডিভাইডেড বাই এখানে n হচ্ছে তোমার n E2, যেহেতু E2 মানে কি যেটা আসবো অর্থাৎ 2 সরি 1 মাইনাস 13.6, কারণ মাইনাস 13.6 হচ্ছে সূত্রে, আর মাইনাস এই মাইনাসটা হচ্ছে এখানটা, মানে 13.6 টাইমস 2² ডিভাইড বাই তোমার হচ্ছে ফিফথ অরবিট নিচে, যেহেতু ফিফথ অরবিট এটা। এখন এখানে একটা জিনিস নোটিস করো যে মাইনাস 13.6 আর এই 2² যেটা আছে এটাকে আমরা বাইরে বের করে নিতে পারবো। বের করে নিলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 1/1² মানে কি 1 মাইনাস 1/25। এটা করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার এনার্জি। সেটাই হচ্ছে তোমার এনার্জি। এই কোশ্চেনটা এটা তোমরা যদি সলভ করো ক্যালকুলেটর দিয়ে, যেটা পাবো সেটাই এনার্জি। মোটামুটি ধরো এখানে কত আসবে দেখি, এটা সহজেই করে দেবে। এখানে হচ্ছে 25 মাইনাস 1 24/25। তাহলে এখানে হচ্ছে 4 হচ্ছে 16 96 ভাগ 25 গুণন মাইনাস 13.6। এর মধ্যে 4 বার যায়, 4 13 হচ্ছে 52 জন্য এগুলো মোটামুটি 54 থেকে 56 এর মধ্যে একটা ভ্যালু আসবে আর কি। তো এরকম আর কি কোশ্চেন। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর আমি একটু তাড়াতাড়ি করতেছি বিকজ আমাদের টাইম কম। আর আমি মেইনলি এই ভিডিওটা করছিলাম কালকে রাত্রে, বাট স্যাডলি এই ভিডিওটা তোমার যখন ভিডিওটা অফ করবো তখন ক্যামেরাটা ক্র্যাশ করার কারণে আমার ভিডিওটা হারায় যায় মানে ডিলিট হয়ে যায় আর কি, সহজ কথায়। সো ওটার পেইনে এখনো আসছি, অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম এবং তোমাদেরও হেল্পে আসতো, এখন সবটি আবার করতে হচ্ছে আর কি। এনিওয়ে কারণ এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে তোমার শিখা পরীক্ষা নিয়ে। হ্যাঁ, শিখা পরীক্ষা নিয়ে। তো মানে এটা কি ফ্লেম টেস্ট। পরের কোশ্চেনটা আসবে হচ্ছে ফ্লেম টেস্ট। আচ্ছা, ফ্লেম টেস্ট নিয়ে কি কোশ্চেন আসতে পারে? ধরো আমরা জানি লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপর হচ্ছে তোমার সেজিয়াম আছে, বেরিলিয়াম আছে। হ্যাঁ, 2+2+2++++, সিজিয়াম মোস্ট প্রবাবলি প্লাস, আমার মনে নেই। তো এখন ধরো আমরা জানি যে সোডিয়াম শিখা পরীক্ষায় কি দেয়, গোল্ডেন ইয়েলো। ও কপার আছে, কপার 2+, কপার কি দেয়, কপার দেয় হচ্ছে ব্লুইশ গ্রিন, মানে এটা কি বলে নীলাভ সবুজ, তাই না, নীলাভ সবুজ বলে মোস্ট প্রবাবলি। ক্যালসিয়াম কি দেয়, ব্রিক রেড, অর্থাৎ ইটেচে লাল বা এরকম কিছু একটা মনে হয় ইয়েতে বলে, আমরা শিওর। ব্রাইট রেড, ইয়ে দেয় ভায়োলেট, এ দেয় হচ্ছে ভায়োলেট বেগুনি, ভায়োলেট, এ দেয় হচ্ছে ব্রাইট রেড। এখন পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে যে কোনটা শিখা পরীক্ষায় কালার দেয় না, কোনটা শিখা পরীক্ষায় কালার দেয় না বলতো? এ কি দেয় না, এ তো দেয়, সিজিয়ামটা আমার মনে নাই কি দেয়, বাট এ দেয়। কোনটা দেয় না, এই যে বেরিলিয়াম দেয় না, ম্যাগনেসিয়াম দেয় না। অর্থাৎ তোমার আনসার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং বেরিলিয়াম 2+। এই দুইটা জিনিস তোমার শিখা পরীক্ষায় কোনো ধরনের কালার দেখায় না, নো কালার ইন ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না। এখন তুমি বলতো ভাই এগুলো মুখস্থ করবো নাকি, এটা মোস্ট প্রবাবলি এইটাই আসবে। সার্চ কোশ্চেন একটু কমপ্লিকেটেড করে, সো কমপ্লিকেটেড না, এটা সহজই কোশ্চেন, বাট বিষয়টা হচ্ছে নর্মালি তো আমরা এইগুলো মুখস্থ করবো, বাট দেখবো যে এইটাই দেওয়ার সম্ভাবনা বেশি যে ফ্লেম টেস্টে কালার নাই। বাট আমি স্টিল বলবো যে এগুলো মুখস্থ করো, এগুলো আসতে পারে, এটার সম্ভাবনা আছে। আচ্ছা, তো এটা গেল। এরপর আমরা একটা জিনিস দেখবো, একটা মুখস্থ বিদ্যার মতো, যে একটা নিউক্লিয়াসের রেডিয়াস, মোস্ট প্রবাবলি নিউক্লিয়াসের রেডিয়াস কত। এই কোশ্চেনটা দেখলাম, এই কোশ্চেনটা আসার মতো আমার কাছে লাগলো, তো সেই দিকে এখন আমরা যাব। আসো ওই দিকে আগে।
তারপর আমরা হুনস ল দেখবো। আচ্ছা, একটা নিউক্লিয়াসের রেডিয়াস হ্যাঁ হয় হচ্ছে তোমার 10⁻⁻15 মিটার। এটা মনে রাখতে কিছু লাগবে, 10⁻⁻15 মিটার। এটা মনে রাখলেই হয়ে যাবে আই গেস। আচ্ছা, এরপর আসো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটার বাংলাটা আমি ভুলে গেলাম, সরি ফর দ্যাট। ওই যে এল দিয়ে যেটাকে প্রকাশ করে আর কি, এল দিয়ে। এল সমান আমরা কি জানি? এমভিআর। এমভিআর সমান কি জানি? NH/2π। পরীক্ষায় কি করে তোমার সামনে এমভিআর দিয়ে দেয়, দিয়ে তোমাকে বলবে যে এমভিআর সমান কি। এমভিআর সমান হচ্ছে ইজিলি NH/2π। এটা ইজিলি লিখে দেবা, ইজি অ্যাজ দ্যাট, অত কাহিনী কিছু না। আর আমরা জানি যে এল সমান হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম বাংলা কি বলে? আনহিক না? মোমেন্টামের বাংলা গতি মনে করতেছে না। আচ্ছা যাই হোক, সো উই গেট দ্যাট। এখন আসো হুনসের নীতি থেকে আসে কিছু, হুনস ল। কোশ্চেন আছে হুনস লটা কি? হুনস ল হচ্ছে একটা ইলেকট্রনের অরবিটালে 2 এর অধিক ইলেকট্রন যেতে পারবে না, এবং সেটা এমন ভাবে যাবে যাতে ও সবগুলো কক্ষপথে একটা একটা করে প্যারালাল ইলেকট্রন যাবে আগে, তারপরে তারা পেয়ার গঠন করবে। সহজ ভাষায় এত মুখ দিয়ে না বলে আমি লেখাই থাকি, তোমাদের ইজি হবে। ধরো নাইট্রোজেন আর অক্সিজেন। ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে কি ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p ফ্রি, আর অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। আচ্ছা, এটাকে যদি আমরা এখানে আসো নাইট্রোজেনের ক্ষেত্রে এটা লিখি, ইলেকট্রনটা তোমার বক্স আকারে, তাহলে এটা হবে 1s2, এটা হবে হচ্ছে 2s2, আর এইখানে হচ্ছে তোমার p এর জন্য 1 2 3। আমাকে বলো এখানে 3টে ইলেকট্রন 2p3, তাই না? তাহলে এটা কি 3টে ইলেকট্রন এইভাবে যাবে? মনের সাথে এইভাবে যাবে, এইভাবে যাবে না। হুনসের ল বলে যে সে এইভাবে যাবে না, সে যাবে হচ্ছে এইভাবে সে যাবে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এরপর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? সেম থিং अगेन 1s2 2s2 1 2 3, আর এই যে একটা ইলেকট্রন থেকে গেল, ওটা এখানে পেয়ার আপ হবে। সেটাই হুনস ল বলছে যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্যারালাল স্পিন গঠন করবে প্রতিটা বক্সে, অর্থাৎ এই যে এইটা প্যারালাল, এইটা হচ্ছে পেয়ার, মনে রাখবে এটা পেয়ার, এটা হচ্ছে প্যারালাল সমান্তরাল। এই যে এরা প্যারালাল গঠন করছে। আর ধরো একটা বক্সের মধ্যে আবার এইটা কিন্তু সম্ভব না। এটা ধরো 2টা বক্সের মধ্যে এইভাবে আছে, তাহলে ঠিক আছে। আর এটা একটা বক্সের মধ্যে প্যারালাল পেয়ার, এটা হইতে পারবে না, এইটা হইতে পারবে না, ঠিক আছে। আবার এইটা এগুলো হইতে পারবে না। জাস্ট মনে রাখবো এইরকম। তো প্রথমে এখানে সরি এখানে দেখো যে 2p4 হলো, এখানে 3টা ফিল্ড আপ হইছে, আর একটা ইলেকট্রন থেকে সে প্যারালাল স্পিন ফর্ম করা শুরু করলো। হুনসের ল এরকমই কোশ্চেন করে। সে কিরকম কোশ্চেন করে? ধরো নাইট্রোজেনে এটাই লিখলাম এইভাবে, তো এখানে তোমার ধরো কয়েকটা অপশন দিবে আর কি, এরকম কয়েকটা দিয়ে দিলাম। এইগুলো তো সেমই, তাই না? জাস্ট এরকম কয়েকটা অপশন দিয়ে দিলাম। ধরো একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। তাহলে অবশ্যই কোনটা রাখবে? এটা রাখবে, তাই না? সো এরকম কিছু কোশ্চেন তোমার সাস্টে দিয়ে দেয়। ইজি টাইপ, বাট ইজি না, কাইন্ড অফ ইজি, তো খারাপ না কোশ্চেন, স্ট্যান্ডার্ড খারাপ না, এটা মোটামুটি ভালোই ইজি কোশ্চেন ছিল। সো এরকম কোশ্চেনও কিন্তু সাস্টে দিয়ে দেয়। এগুলো তোমার দেখার সাথেই সলভ করা লাগবে তাড়াতাড়ি, বাট এগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা অতিরিক্ত তাড়াহুড়ো করি এন্ড ইজি জিনিস সবসময় আমরা ভুল করি। সো এই জিনিসটা ভুল করা যাবে না। আচ্ছা, এরপর আসলে পরের কোশ্চেন আমরা যাই। একটু ওয়েট করে, আমি জাস্ট বের করে, আমি সবগুলো লিখে রাখছিলাম তো। ফ্লেম টেস্ট গেল। আচ্ছা, নেসলার রিঅ্যাজেন্ট বাকি আছে, আর হচ্ছে তোমার এই আর 2টা কোশ্চেন বাকি আছে। 2টা কোশ্চেন আর মাত্র বাকি আছে। ইটস নিয়ারলি ওভার, ডোন্ট ওয়ারি। আচ্ছা, একটা হচ্ছে নেসলার রিঅ্যাজেন্ট, আর একটা হচ্ছে তোমার সাইজ অফ ইলেকট্রন, ঠিক আছে? কি বললাম? নেসলার রিঅ্যাজেন্ট খুবই ইম্পর্টেন্ট। নেসলারস রিঅ্যাজেন্ট, এইটা থামবো। আরেকটা টপিক ছিল ইলেকট্রন উইথ অ্যাটম সাইজ ইজ বিগার। আচ্ছা, সো এখানে যে রিঅ্যাকশনটা তোমার হয়
সেটা হচ্ছে যে এখান থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে রিঅ্যাকশন ওয়াইজ আসতে পারে যে কি তৈরি হয়, আর একটা হচ্ছে কি কি রিঅ্যাজেন্ট ইউজ হয় এখানে। আর একটা কোশ্চেন আসছে কি কি রিঅ্যাজেন্ট ইউজ হয় না, এখান থেকে কোনটা ইউজ হয় না। তো এইরকম বিষয়টা আমরা জাস্ট রিঅ্যাকশনটা প্রথমে লিখি। রিঅ্যাজেন্ট কিছুই না, অ্যামোনিয়া তৈরি করার একটা প্রসেস। কি ওই যাবে এখানে হচ্ছে তোমার K2HgI4, K2HgI4, Hg মানে হচ্ছে কি হাইড্রোজেন অর্থাৎ মার্কুরি, আয়োডিন, পটাশিয়াম। সো এখান থেকে NH3 তৈরি করবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, ওয়াটার তৈরি করলো, এই নেগেটিভ এই পজিটিভ, হাইড্রোজেন প্লাস ওয়াটার তৈরি করলো। আর এখান থেকে তোমার এইটা মেইনলি তৈরি হবে, এটা হচ্ছে রিঅ্যাকশন। তো এখানে দেখো কি কি জিনিস আছে, একটা অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া 4+ আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে একটা K+ আছে, আরেকটা কি আছে K2HgI4, আর ওয়াটার, তো ওয়াটার লেখার দরকার নেই। পরীক্ষায় কি করে, পরীক্ষায় এগুলো তো ধরো আমরা পারবো। K2HgI4 নিয়ে কিছু কাহিনী করে, ধরো এখানে ধরো দিবে হচ্ছে K8Hg2I3, K2HgI3, বা ধরো K2Hg2I4, এরকম অনেক কিছু দেবে। তোমার মনে রাখতে হবে যে এটা হচ্ছে রাইট। আর আরেকটা কোশ্চেন দিবে, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া রিলেটেড। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড দিল, অ্যামোনিয়াম এরকম কিছু একটা দিল, এইরকম রিয়েজেন্ট আছে নাকি আই ডোন্ট নো। আর ধরো NH3 দিল, NH4+ দিল, তাহলে এইরকম ধরো এই তিনটা দিল অথবা এই তিনটা দিল, তো এই দুইটা তো অবভিয়াসলি নাই, তাই না, এই দুইটা আছে। তো এরকম কিছু কোশ্চেন দিবে যেখানে তোমাকে বলবে যে কোনটা আছে কোনটা নাই, কোনটা ন্যাচারাল রিয়েজেন্ট বা ন্যাচারাল রিয়েজেন্টের অন্তর্ভুক্ত, সেগুলো তোমার একটু বের করতে হবে। সো দিস ইজ ওয়ান রাইট হিয়ার। আর লাস্টে যেটা কোশ্চেন আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার ইলেকট্রনের সাইজ নিয়ে। ধরো সোডিয়াম নিলাম, নাইট্রোজেন নিলাম, আচ্ছা অক্সিজেন নিলাম, হ্যাঁ, আচ্ছা কোনো কিছু নেওয়া লাগবে না, আমরা ধরো এমনি নরমালি থিঙ্ক করি কয়েকটা কোশ্চেন, 1s2 2s2 2p6 3s2 1s2 2s2 2p1 1s2 2s2 sorry 2p4 1s2 2s2 2p6 3s1। ও আচ্ছা, যেহেতু পাঁচটা অপশন থেকে পাঁচটা অপশন দিয়ে দিই, 1s2 2s2 2p3 দিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে যে সবচেয়ে ছোট অ্যাটম, এখানে সবচেয়ে ছোট অ্যাটম কি, এইখানে সরি এখানে সবচেয়ে ছোট অ্যাটম কি। এখন দেখো তো এখানে একটা জিনিস থিঙ্ক করো যে প্রথমত যেগুলোর অরবিট সংখ্যা বেশি সেগুলো প্রথমে বাদ যাবে। ধরো এখানে 3 নম্বর অরবিট পর্যন্ত চলে গেছে, অর্থাৎ 1 নম্বর অরবিট আছে, 2 নম্বর আছে, 3 নম্বরে চলে গেছে, অবভিয়াসলি এটা বাদ, তাহলে এই দুইটা প্রথমেই বাদ। আচ্ছা, এর মধ্যে একটা কোশ্চেন করি, তুমি আমাকে বলো তো যে 3s1 যেটা, এইটা বড় নাকি এইটা বড়, এটা বড়। এখানে সবচেয়ে বড় হচ্ছে এইটা না। এর কারণ কি, এর কারণটা ভাবো যে এখানে কয়টা ইলেকট্রন আছে, 2 2 4 6 10 11, অর্থাৎ সোডিয়াম নিয়ে আমরা কথা বলতেছি, সোডিয়াম 11 23, এটা নিয়ে আমরা কথা বলতেছি। এখানে কি হইছে, এই সোডিয়াম আয়নে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, রাইট। এখন এই যে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানতেছে, তো এখানে তোমার যেহেতু একটা ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে, এই টানটা একটু কম থাকবে, একটা ইলেকট্রন বাইরে থাকবে। আর যেহেতু তোমাকে জিনিস বুঝতে হবে যে পজিটিভ আর নেগেটিভ দুজনকে অ্যাট্রাক্ট করে, আর এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে মোট 12টা ইলেকট্রন আছে, তো 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে যদি তোমার টানে তাহলে অবভিয়াসলি সাইজটা একটু ছোট হবে। আর এটা কি তোমার 8 10 2 12, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, তাই না, ম্যাগনেসিয়াম। তো এমনি তুমি যদি পিরিয়ডিক টেবিল ওয়াইজে থিঙ্ক করো, তুমি যত বাম থেকে ডানের দিকে যাবে তত কি সাইজ কমে, যেমন সোডিয়ামের সাইজ সবচেয়ে বড়, তারপর হচ্ছে ক্লোরিনের সাইজ সবচেয়ে ছোট ওদের পিরিয়ডের মধ্যে। তো সেরকম এই জিনিসটা এখানে কাটছে, কারণ 11টা প্রোটন যদি 11টা ইলেকট্রনকে টানে,
একটা যে শেষে ইলেকট্রন আছে, ইলেকট্রন একটু উপরের দিকে একটু ঝুঁকে বাইরের দিকে ঝুঁকে থাকবে, যেহেতু তার মধ্যে টার্ন কম। সো এই কারণে কি হবে, এই কারণে তোমার সাইজটা একটু বড় হবে সোডিয়ামের। আর যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থিঙ্ক করা যায়, দুইটা ইলেকট্রন আছে যেহেতু দুইটাই টানবে, তোমার প্রোটনগুলো দুইটাকেই টানবে, সো একটু কাছাকাছি আসবে এরকম। এই দুটো বাতিল। এরপরে সেম লজিকটা যদি আমরা এখানেও খাটাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট অ্যাটম হচ্ছে এখানে 2p4। সবচেয়ে ছোট অ্যাটম হচ্ছে এখানে 2p4। এখন কেন 2p4? এর রিজন হচ্ছে তোমার 2p4 এই লজিকটাই খাটো, 4টে ইলেকট্রন ওকে টানতেছে। 4টে ইলেকট্রন টানলে কি হবে, অবভিয়াসলি তার সাইজ ছোট হয়ে যাবে। এটা কোনটা? 4 6 8 অক্সিজেন। তুমি চিন্তা করো যে নাইট্রোজেনের সাইজ বড়, তারপর অক্সিজেনের সাইজ, তাই না? নাইট্রোজেনের সাইজ কিন্তু অক্সিজেনের থেকে বড়। সো তারপর হচ্ছে এটা সবচেয়ে বড়, এরকম সিচুয়েশনটা আর কি। এটা কি? এটা হচ্ছে তোমার বোরন। বোরনের সবচেয়ে বড়, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেনের, কারণ শুরু হয় কোথা থেকে, তোমার হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাই না? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাই এখানে আমি কাজ করছি বোরন নিয়ে। বোরন যদি এই সাইডে বেশি, তাহলে অবভিয়াসলি সাইজ বড় হবে, যদি পিরিয়ডিক ওয়াইজ আমরা লজিক দেই সেটা। আর যদি আমরা নিজের ব্রেন খাটে লজিক দিই, তাহলে কি হবে যে 4টে ইলেকট্রন যেহেতু তোমার টানতেছে অক্সিজেনকে, 4টে ইলেকট্রন যেহেতু এক্সট্রা 4টে ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে, ওরা তো 8টে ইলেকট্রন আর 4টে ইলেকট্রন এক্সট্রাকে টানতেছে, 8টে ইলেকট্রন 8টে ইলেকট্রনকে টানতেছে, তার মধ্যে এখানে 4টা আছে, তাহলে অবভিয়াসলি ওটার সাইজ ছোট হবে। আর এখানে ধরো 3টে ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে, এখানে 3 5 7 7টা প্রোটন টানতেছে, তো এখানে অবভিয়াসলি একটা টানের ভ্যালুটা একটু কমবে আর কি, যেটা এখানে আর কি একটু একটু বেড়ে যাবে। সো এই কারণে এখানে সবচেয়ে ছোট অ্যাটম হচ্ছে অক্সিজেনের 1s2 2s2 2p4। আচ্ছা, এটা গেল। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের কেমিস্ট্রির কিছু জিনিসপাতি বললাম। আর তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা আসতে পারে, যেমন ধরো পিএইচ, যেটা তোমার আসে, সরি ভিডিও অফ হয়ে গেছিল, সেটা হচ্ছে তোমার পিএইচ ভ্যালু ডিটারমাইনের জন্য আর কি। সো পিএইচ আর হচ্ছে পিওইচ। ধরো তোমাকে বললো যে 0.001 মোল HCl এর পিএইচ কত, হ্যাঁ, এটা বের করার জন্য যে মাইনাস লগ দেন H প্লাস থার্ড ব্র্যাকেটে এত কাহিনী করার দরকার নেই। সহজে যেটা করবো সেটা হচ্ছে কয়টা ডেসিমেল পয়েন্টের পর, এই যে ডেসিমেল পয়েন্টের এরপর কয়টা তোমার শূন্য আছে, বা কয়টা সংখ্যা আছে, নট শূন্য, কয়টা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা, অর্থাৎ এর পিএইচ হবে কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডে 0.001 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হবে 3। আবার আরেকটা কোশ্চেন করে যে ধরো 0.001 মোল HCl এর পিওইচ কত। আমরা পিএইচ মাপি কেন? পিএইচ মাপি হচ্ছে অ্যাসিডিটি বের করতে, অ্যাসিডিটির মাত্রা। পিওইচ ইউজ করি কেন? বেসিসিটির মাত্রা বের করতে। বেসিসিটি মানে কি, যে একটা জিনিস কতটা ক্ষার, কতটা বেসিক, তার ক্ষারীয় ক্ষমতা কত, আর তার এসিডিটি মানে হচ্ছে তার এসিডিক ক্ষমতা কত, সেটা বের করার জন্য। তো আমরা জানি যে পিএইচ টোটাল কত হয়, তোমার পিএইচ বা পিওইচ 14 হয়, তাই না? তো এখানে যেটা হচ্ছে 1 2 3, এখানে 3টা সংখ্যা আছে তোমার শূন্যের পর, তাহলে এখানে হবে 14 - 3। সো হ্যাঁ, এর পিওইচ, তো এটার পিওইচ ভ্যালু হবে হচ্ছে 11। এর কারণ কি, পিওইচ হচ্ছে বেসিসিটি বের করার জন্য। আমরা জানি যে 7 উপরে পিএইচ যদি 7 উপরে যায়, এভাবে থিঙ্ক করো, পিএইচ এর ক্ষেত্রে এটা হচ্ছে 1, এটা 7, এটা 14, এটা হচ্ছে তোমার নিউট্রাল, তাই না? এটা হচ্ছে তোমার অ্যাসিডিক, আর এটা হচ্ছে তোমার বেসিক। এখন তুমি পিওইচ এর কথা চিন্তা করো, ইটস জাস্ট দি আদার ওয়ে अराउंड, নাথিং এলস। 7 7 এর মধ্যে থাকবে, এটা 1 থাক, আচ্ছা এটা 14 বানাই দিলাম, এটা 1 থাক, ঠিক আছে? 14 হচ্ছে অ্যাসিডিক, 1 হচ্ছে বেসিক। তোমার কমন সেন্স কি বলো তো? পিএইচ হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিড বেস হচ্ছে তোমার মানে যেমন বলি না মুদ্রার এপিড ওপিড টাইপের এরকম বিষয়, দে আর বোথ ডিফারেন্ট থিংস, দে আর বোথ টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। সো এখানে তোমার পিএইচ 1, যদি পিএইচ এর ক্ষেত্রে 1 হচ্ছে অ্যাসিডিক, 7 হচ্ছে নিউট্রাল, 14 হচ্ছে বেসিক। পিওইচ এর ক্ষেত্রে 14 হচ্ছে অ্যাসিডিক, 7 হচ্ছে নিউট্রাল, 1 হচ্ছে বেসিক। সো ইজি অ্যাজ দ্যাট। তো পিওইচ 11 মানে কি, অনেক অ্যাসিডিক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এইরকম তোমার কোশ্চেন আসবে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, সরি 0.01 নিয়ে যেহেতু করতেছে, এটা দিয়ে করি 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু কত।
এক্ষেত্রে পিএইচ এর ভ্যালু হবে হচ্ছে 14 মাইনাস 1 2 3 3 11, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেসিক, বেসিক্যালি কি তোমার 14 থেকে বিয়োগ করতে হবে, তাই না? কারণ তুমি যদি একটা বেসের বেসিসিটি বের করতে চাও তাহলে তোমার পিওইচ লাগবে, কিন্তু এখানে পিএইচ বের করতে বলছে, তাহলে অবভিয়াসলি 11ই হবে, তাই না? কারণ যত 11 মানে কি, 11 মানে হচ্ছে 14 এর দিকে, তাহলে বেসিক, সাথে যত উপরে যাবে তত বেসিক হবে। আর যদি খুব সহজ ভাষায় 001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওইচ বের করতে বলে, তাহলে কি হবে? তাহলে পিওইচ সমান হবে হচ্ছে জাস্ট 1 2 3 3। তো এই দুইটা জিনিস সেম আর এই দুইটা জিনিস সেম, জাস্ট ইমাজিন করো এটার ক্ষেত্রে পিওইচ মানায়, এটার ক্ষেত্রে পিএইচ মানায়, তাহলে এখানে তিনটা সংখ্যা থাকলে 3 হবে, এখানে চারটা সংখ্যা থাকলে 4 হবে, এখানে চারটা সংখ্যা থাকলে 4 হবে। আর এই দুইটা হচ্ছে উল্টাটা মিনিং বুঝে, 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ কি কোনোদিন হয় না। তো আমরা মানে লজিক্যালি মানে এই ইয়েতে পিওইচ হয়, পিএইচ তো হয় অ্যাসিডের জন্য, কারণ যদি পিএইচ দ্বারা বেসকে বোঝাতে চাই, পিএইচ দ্বারা বেসকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের 14 থেকে মাইনাস করতে হবে, ইজি অ্যাজ দ্যাট। আর আমরা যদি তোমার পিওইচ দ্বারা বেসিসিটি দ্বারা আমরা যদি অ্যাসিডকে প্রকাশ করতে চাই, এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমাদের 14 থেকে বিয়োগ দেওয়া লাগবে। সো ইটস একটু কমপ্লিকেটেড, জাস্ট ভালো করে দেখো। আর আমি যা বললাম আরেকবার শুনো লাগলে, ব্যাকে গিয়ে, ব্যাক মোস্ট প্রবলি তোমাদের এই দিকে আর নো, তো মানে ব্যাকে ক্লিক করাটা তো করলেই আর কি তোমরা এটা বের করতে পারবা। আমি একটু জ্বর, এই কারণে একটু কাশতেছি, সরি ফর দ্যাট। সো দিস ইজ প্রিটি মাচ ইট। এগুলোই তোমার কোশ্চেন আমার মনে হয়েছে যেগুলো আসবে, আর এই কোশ্চেন গুলো ইয়েতে আসার সম্ভাবনা খুব বেশি। তোমার বি ইউনিট থেকে যারা সায়েন্স থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে আর্টসের জন্য, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। আর এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি হচ্ছে তোমার ফার্স্টের এই ইউনিটে আর কি। এই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। এখন আমি জাস্ট কিছু সাজেশন এন্ড গাইডলাইন দেবো খুব কুইকলি। সেটা হচ্ছে যে আমার এক্সাম নিয়ে বলে, আমি যখন ফার্স্ট এক্সাম দেই, আমার আসলে যখন ঢাবি হইল না, আমার প্রিপারেশন ছিল তোমরা জানো, সেটা হচ্ছে মেডিকেল ভার্সিটি প্রিপারেশন ছিল, মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি নেই। তখন হয়তো মানুষ ভাবছিল যে আমার কোথাও চান্স হবে না, বা জাস্ট একটা অন্যরকম টাইপের অবসার্ড জিনিস যে আমি ভার্সিটি প্রেপ নিচ্ছি। তো আমার টার্গেটই ছিল ছোটবেলা থেকে ঢাবিতে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়টাই সবচেয়ে খারাপ এক্সাম দেই। আর আমার বাবার হল, কার্জন হলে আমার সিট পড়ছিল, তো অনেক খারাপ লাগছে আর কি, পরীক্ষা খারাপ দিয়ে, এবং হয়নি। এরপরে শাস্ত্রের পরীক্ষা দিলাম। তো শাস্ত্রে আমি পরীক্ষা দিতে চাইনি, বুয়েটেরও পরীক্ষা দিতে চাইনি, বুয়েটের ফর্মই তুলিনি, শাস্ত্রেরও ফর্ম তুলতাম না, কারণ আমি ভাবছিলাম যে এগুলো কোনোদিন হবে না, দেওয়ার দরকার নেই, আই এম নট দ্যাট মাচ কেপেবল, ভাবতাম আর কি। তা মামুনি বাবা যখন জানছিল যে বুয়েটে তুলিনি, তখন জোর করে আর কি শাস্ত্রের ফর্ম তুলেছিল, থ্যাঙ্কস টু দেম আর কি। এখন এখানে আমার মামাকেও থ্যাঙ্কস, উনিও বলছিল। তা এরপর হচ্ছে শাস্ত্রের প্রথম ডেন্টাল পরীক্ষা ছিল, তারপর শাস্ত্রের পরীক্ষা ছিল। তা শাস্ত্রের পরীক্ষায় যেটা হয়, 5টা করে অপশন থেকে, রাইট, 1 2 3 4 5। তো আমাদের ছিল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ। এখন এই বায়োলজি ইংলিশের মধ্যে যে একটা দাগানো লাগে। তো আমার ফিজিক্সে 20টা রাইট হয়েছিল, কেমিস্ট্রিতে 19টা, ইংলিশে 19টা, আর ম্যাথে আমি দাগাইছিলাম 12টার মতো হয়েছিল, মানে 3টা, রং গেছে 2টা। তো ম্যাথ খুব খারাপ হয়েছিল আর কি। এর রিজন হচ্ছে আমার 46 মিনিটের মধ্যে এক্সাম শেষ হয়েছিল। শেষ হওয়ার পরে তোমার আমি হচ্ছে কেমিস্ট্রি যেটা বললাম, নিউক্লিওফিলিক এডিশন যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যে রিঅ্যাকশনটা, ওটা বিটা দাগায় আমি ডি দাগাতে চাচ্ছিলাম, মোস্ট প্রবাবলি ডি রাইট হবে, লোভে পড়ে আর কি, কাইন্ড অফ, কারণ আমি জানি যে এত মার্ক পাইছি হয়ে যাবে চান্স, বাট ওই লোভে পড়ে আর কি। তো তখন আমি কি করছিলাম, তখন হচ্ছে তোমার 46 মিনিটের সব দাগানোর পরে আমি রিস্ক নিয়ে, মানে যে দেখলাম যে একটা ছেলে হচ্ছে ভুল দাগিয়েছিল, ওকে এক্সট্রা খাতা দিল, আমি বললাম যে আমি বায়োলজি ভুল দাগে, আমি একটা বায়োলজি দাগাইছিলাম, তারপর স্যারকে বললাম স্যার ভুল দাগিয়েছি, একটা এক্সট্রা খাতা দিল। তখন তারা কি করলো, তারা আমার শিটটা, আনসার শিটটা নিয়ে নিল, সেটা মোস্ট প্রবাবলি ছিঁড়ে ফেলছিল, ছিঁড়ে ফেলে আমাকে একটা নতুন আনসার শিট দিছিল। আনসার শিট নতুন দেওয়ার পরে আমি আবার সব দেখানো শুরু করি। লাকিলি আমার তো রাফ করা ছিল, সেখানে আনসার গুলো ছিল আর কি, তো ওগুলো থেকে বসাতে থাকি, তো ওখানে অবভিয়াসলি অনেক টাইম লাগবে। আর ম্যাথটাতে যেটা মারা খায় আর কি, সময় বেশি ছিল না, তো আমি জাস্ট আউট অফ দ্য হেড যেগুলো থিঙ্কিং ছিল তার উপরে আনসার মেরে দিছি, এই কারণে আমি ভুল করছি। এবং এই রিজনটা, এই কাহিনী বলার কারণ হচ্ছে এটা, 5টা অপশনে থাকবে, অনেক সিনিয়র থেকে শুনছো যে 5টা অপশনে তুমি যে কোশ্চেনটা দেওয়া থাকবে, ওটা তুমি যদি সলভ করো, ওরা টিচারে এমনি তোমার মেন্টালিটি চেক করে যে ধরো তুমি যদি এমনি সলভ করো, একভাবে সলভ করো, তাহলে সেটা আনসার এখানে দাও,
আরেকভাবে সলভ করে সেটার আনসার এখানে দাও। তো তুমি যেভাবেই সলভ করো না কেন তুমি দেখবে যে সেই আনসারটা এখানে আছে, বাট একটা আনসার হচ্ছে ঠিক, ধরো এই আনসারটা ঠিক, এগুলো ঠিক না। তো এরকম সিচুয়েশন আর কি ফেস করতে হয় যে তুমি যেটাই আনসার করবে দেখবে যে ওই আনসারটা আছে ওখানে, বাট এটাই যে রাইট তার কোনো গ্যারান্টি নাই। আর আমি যেটা করছিলাম, আমি শুরু করছিলাম তোর ফিজিক্স দিয়ে। আমার প্ল্যান ছিল যে 35 থেকে 38টা রাখবো 80টার মধ্যে, যেহেতু আমি জানি যে নর্মালি সাস্টে মানে অনেক হার্ড কোশ্চেন করে, বইটার থেকেও হার্ড যা শুনছি। সো ভাবছিলাম যে কম দাগাইলে আই গেস মানে কোনো মতো একটা সিট হইলেই হয়। তো পরে দেখি যে কোশ্চেন মোটামুটি ইজি। কোশ্চেন কিরকম হয় আমি তোমাকে বলি। আর এবার কিরকম হবে, এবার হবে হচ্ছে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস পিকিউলিয়ার কোশ্চেনস। এটা হচ্ছে তোমার কোশ্চেন এবার হবে, মিলাই নিও। পিকিউলিয়ার কোশ্চেন অর্থাৎ বোঝাচ্ছি যে এই যে সেই ধরনের কোশ্চেনগুলো, ওরা কিছু কোশ্চেন দেয় যেগুলো আনসলভেবল, যেগুলো সলভ করা অনেক কঠিন বা ইভেন আনসারও নাই। এগুলো দেয় কেন, লজিক্যালি থিঙ্ক করো যে এত হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে একটা অ্যাডমিশন টেস্ট, অবভিয়াসলি কাজ কি ছাত্রীর মতো বাছাই করে 955 যে সিটটা 955কে নিয়ে নাও, বাকিদের ফেলে দাও। তো ওরা এমনি কোশ্চেনটা সাজায় এরকম কিছু কোশ্চেন দিয়ে যেগুলো হচ্ছে তোমার আনসার নেই অথবা অনেক কঠিন অনেক লম্বা, যাতে যারা হচ্ছে একটু বেশি ধরো এই বেশি সলভ করতে যাবে এসে ওরা গিয়ে ওখানে ধরা খায়, আর যারা ধরো বুঝতে পারছে যে এটা বড় হবে তারা স্কিপ করে যায়। তো আমি যেটা করছিলাম, আমি তোমার প্রথমে ফিজিক্স দেখানো শুরু করছিলাম, যেটা 1 নম্বর কোশ্চেন। ফিজিক্স মনে হয় ভাবছিলাম যে পারবো না, বাট দেখি যে হ্যাঁ 15-16টা পেরে গেছি প্রথমেই 20টার মধ্যে। এরপর গেলাম হচ্ছে ইংলিশে অনেকগুলো পারছি, ইংলিশ সব দেখা গেলাম। এরপর গেলাম কেমিস্ট্রিও দেখলাম যে কেমিস্ট্রি বেশি দেখেছি, মানে 17-18টার মধ্যে দেখেছিলাম। দুইটা নিয়ে কনফিউশন ছিলাম, একটা হচ্ছে SN1 SN2 আর একটা ছিল অ্যালডোল কনডেনসেশন অর সামথিং, আমার মনে নেই আর কি, এরকম ছিল। আর এই আর কি, আর ম্যাথ তো বললাম লাস্টে দেখেছি আন্দাজে, আবার অনেক মানে সবগুলোই নিজের মতো করে লিখছিলাম, বাট আর কি হয়তো প্লাস মাইনাসের কাহিনী ছিল, প্লাস মাইনাস ভুল দিয়েছিলাম, এই কারণে আনসার ভুল আসছে। তো ও আচ্ছা, কেমিস্ট্রি যেটা বললাম, কেমিস্ট্রি পরে কি হলো, বাসে গিয়ে দেখি যে প্রথমে যে বি দাগাইছিলাম বিটা রাইছিল, ডিটা এক্সট্রা খাতা নেওয়ার পর টাইম ওয়েস্ট করে যে ডিটা দাগাইলাম সেটাই ভুল ছিল। এখন আসলে লুপ করা উচিত না, আমি বুঝছি মানে বুঝে গেছিল যে এতগুলো রাইট হলে চান্স হবে, আমার এত দাগানো উচিত ছিল না। তো এই কাহিনীও বলার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ধরো তুমি পরীক্ষা দিলা, তোমার 80-র মধ্যে ধরো 45টা তুমি রাইট দাগাইছো, হ্যাঁ 35টা রাইট দাগানো মানেই যে রাইট তা না, ধরো এর মধ্যে গেলে তোমার 40টা রাইট হয়েছে, বেস্ট কেস সিনারিও মোটামুটি ধরো তোমার 38টা রাইট হবে, এর মধ্যে 60টা ভুল যাবে। সো 60টা ভুল গেলে কত হয়, ধরো তোমার 37টা রাইট হয়েছে, 8টা ভুল গেছে, তাহলে কত হয় তোমার 35 হয়। তুমি 80তে পাইছো 35, তাহলে তোমার যদি 20 যোগ করি জিপিএ, তাহলে তোমার আসে 55 দিয়ে কি তোমার সাকসেস চান্স হবে না। আবার ধরো তুমি 55টা দাগাইছো, লেটস জাস্ট সে তুমি 55টা দাগাইছো 80টার মধ্যে, এর মধ্যে ধরো তোমার 48টা রাইট হয়েছে, 60টা ভুল গেছে, তো ধরো 47টা রাইট 60টা ভুল গেছে, তাহলে তোমার 2 মার্ক যাবে। তোমার মার্ক হবে হচ্ছে তোমার এখানে 46 যোগ 20 অর্থাৎ হ্যাঁ 46 যোগ 66। তো তোমার মনে হয় 66 দিয়ে তোমার সাকসেস চান্স হবে? দেয়ারস মানে না চান্স হওয়ার সম্ভাবনা বেশি, হইলেও লাস্টের দিকে সিট পাইলেও পাইতে পারে, তো এত রিস্ক তো নেওয়া যাবে না। এইরকম সিচুয়েশন আসে তোমার যেটা করা লাগবে, তোমার যেগুলো কোশ্চেন আছে 50-50 পারো অথবা মনে হচ্ছে পারবা, অনেক বড় মন যাচ্ছে না আনসার করতে, যে অনেক বড় হয় ভুল হবে অথবা রাইট হবে, ধর এক জায়গায় সাইন বসতে হবে না কস বসতে হবে, তুমি শিওর না, সূত্র ভুলে গেছো, ট্রাই ফর দেম, সেগুলো করে দাও, সেগুলো করে আনসার করে, কারণ তুমি জানো যে এটা তোমার চান্স হবে না, তুমি ওটা দাগাইলেও কি না দাগাইলেও কি, তাহলে তুমি ভুল দাগাও যদি তুমি 60 পাও, মানে অনেকগুলো ধরো তুমি ভুল দাগানোর কারণে 65 পাইলা বা 65.5 পাইলা ভুল দাগানোর কারণে, ডাজন্ট ম্যাটার, কারণ দিন শেষে তোমার 66 এ ধরো চান্স হইলো না, তো যাহা দাও তাহাই কদু হইলো আর কি, মার্ক দিয়ে তো আর ফ্লেক্স নেওয়া যায় না, তো তোমার বেশি দাগানো লাগবে আর কি। সো এই জিনিসটা তোমার বুঝতে হবে এক্সাম হলে, যে কোশ্চেন কি ইজি হয়েছে নাকি স্ট্যান্ডার্ড হয়েছে নাকি হার্ড হয়েছে। হার্ড হইলে 66 ইজ এনাফ, মিডিয়াম হইলে 66 তুমি শেষের দিকে সাবজেক্ট পাইতে পারো, আর সরি মিডিয়াম হইলে, আর ইজি হইলে 66 দিয়ে হবে না, এর হচ্ছে কথা। যেমন আমার মার্ক ছিল মোটামুটি কাছাকাছি 77.2 থেকে তোমার হচ্ছে 78.2, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, আমার র্যাঙ্ক ছিল 1127।
আমাদের বেলায় আবার তোমার সেকেন্ড টাইম আমাদের মার্ক কাটেনি, যেমন এবার তোমরা 80টা এমসিকিউ আর তোমার জিপিএ কত, জিপিএ হচ্ছে তোমার 20, তাই না? আর যারা সেকেন্ড টাইম দিবে ওদের হচ্ছে জিপিএ 16, 1.6 করে গুণ হবে। তাহলে তোমার যদি এসএসসি এইচএসসি তে দুটাতে এ প্লাস থাকে 16 পাবো। যদি তোমার এসএসসি তে 4 থাকে, এইচএসসি তে 4 থাকে, তাহলে তোমার মার্ক আসবে 12.8 তো মোস্ট প্রবলি এরকম কিছু একটা আসবে। সো এইরকম হচ্ছে বিষয়টা। তো আমাদের বেলা অনেক সেকেন্ড টাইম যেহেতু মার্ক কাটেনি ভর্তি হয়েছে আমার সামনে র্যাঙ্কে, এবং আমার মতো 77.2 বা 78.2 অনেকে পাইছে, ধরো 50, 60, 70 এরকম অনেকেই সেম মার্ক পাইছিল। এর রিজন হচ্ছে তোমার কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ড বা ইজি ছিল, আর হচ্ছে তোমার অনেকে এসএসসি এইচএসসি জিপিএ আমার থেকে, জিপিএ না তো মার্কস আর কি আমার থেকে অনেক বেশি ছিল। আমি হচ্ছে অলওয়েজ বাংলা পারতাম না, বাংলায় যেমন এইচএসসি তে বাংলা সরি বি পাইছি। তো এরকম বিষয়টা আর কি, ওই কারণে মার্ক অনেক আমার কাটা গেছে। তো এখানে তোমার যখন মার্কটা দেখবে তখন সাথে তোমার জিপিএটাও দেখবে। তো তোমার সাথে যদি কারো সেম মার্ক মিলে তাহলে যার মার্ক বেশি সে এসএসসি এইচএসসি তে যার মার্ক বেশি সে হচ্ছে র্যাঙ্কিং এ আগায় থাকবে আর কি, এরকম আর কি বিষয়। সো এইটাই আর কি, ভিডিও শেষ, তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে কালকে, এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাক জানাতে চাই। এবং আমি বলতে চাই যে যদি ধরো ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ সার্চে পরীক্ষা দিয়ে তোমার খুব খারাপ লাগতে পারে, কারণ এটা আসলে দুঃখজনক যে দুইটা মাত্র কেস সেন্টার করছে, ঢাকা আর সিলেট। ধরো অনেকেই কষ্ট করে যাচ্ছ পরীক্ষা দিতে সিলেটে, এখন ধরো যদি আল্লাহ না করুক না হয়, অনেকেরই তো হবে না, আল্লাহ না করুক না অনেকেরই হবে না, যেটা সত্যি কথা, কারণ সিটি আছে 955টা, ওয়েটিং থেকে ধর 3-4 হাজার গেল, ধরলাম 4 হাজারই গেল, বাকি পোলাপানও তো ভালো পরীক্ষা দিচ্ছে বা মোটামুটি পরীক্ষা দিচ্ছে, ওদের তো হইলো না। সো তোমাদের অনেকেরই হবে না, এবং তোমাদের এটা মেনে নিতে হবে, তোমাদের স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? বিকজ অনেকগুলো এক্সাম বাকি আছে, জিএসটি আছে, রাজশাহী আছে মোস্ট প্রবলি, হ্যাঁ জিএসটি আছে, রাজশাহী আছে, কুমিল্লা আছে মোস্ট প্রবলি, আর অনেকগুলো ইউনিভার্সিটি আছে, হাজী মোহাম্মদ দানেশ আছে। সো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। আর আরেকটা জিনিস বলি যে ইউনিভার্সিটিতে চান্স পেলে ইউ গোনা ডু সামথিং ইন ফিউচার, ভালো কিছু করবা বা চাকরি হয়ে গেছে, এইগুলো থিঙ্কিং করা বাদ দাও, এটা ইটস জাস্ট নট ট্রু, এটা ট্রু না। আমি সাস্টে পড়ো, তুমি যদি ন্যাশনালে পড়ো, আমার সিজিপিএ খারাপ থাকে, রেজাল্ট খারাপ থাকে, তাহলে তুমি ন্যাশনাল থেকে আমার থেকে অনেক ওয়ে বেটার লাইফ লিড করতে পারো, অথবা তুমি পড়াশোনা না করে ওয়ে বেটার লাইফ লিড করতে পারো, সেটা অন্য জিনিস। তো এরকম আর কি। সো ডিপ্রেসড হও না, ঠিক আছে? তোমার হয়তো এখন খুব খারাপ সময় যাবে, আমারও গেছে, সবারই গেছে। ধরো তোমরা অনেকে সেকেন্ড টাইম দিচ্ছ, আমার যারা ফ্রেন্ড সেকেন্ড টাইম দিচ্ছ, তোমাদের যদি অনেকের হবে না, তখন আমি জানি যে আমি হয়তো ফুলি বুঝতে পারবো না তোমাদের কষ্টটা, বাট অবভিয়াসলি ইট ইজ ভেরি পেইনফুল। কারণ আমার যখন ঢাবি হয়নি, আমার ঢাবির সিটও পড়ছে না আমার বাবার হলে, কার্জন হলে, তো মনে করে যে হয়নি, বের হইলাম, কিরকম একটা কষ্টকর বিষয়। তো ওই ফিলিংটা আর কি বুঝি, বাট তোমাদের ফিলিংটা হয়তো আরো অনেক কষ্টকর। তোমাদের অনেকের হয়তো অ্যাফোর্ডেবিলিটির দিক দিয়ে এত টাকা নষ্ট হচ্ছে সেটা ভাবতেছো। তা আমি বলবো যে আল্লাহ ভরসা করে আগাইতে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, আর নিজের উপর প্রেশার দিও না। হ্যাঁ মা বাবারা খারাপ কথা বলবে, আমাকেও বলছে, তোমাকেও বলবে, বাট তোমার আর কি দিন শেষে দে ওয়ান্ট ইউর বেটারমেন্ট, তোমার ভালোর জন্যই যায়, তোমার কথা ভাবে টেনশন করে বলে এটা করে, এর কারণে প্যারেন্টস হেট করা বা নিজের প্রতি একটা হেট্রেড আসে, এটা করিও না। আমি এটা অনেকবার নিজের প্রতি করছি আর কি, নিজের প্রতি হেট, যে এই যে এখন সিরিয়াসে থাকতে হচ্ছে, ঢাবিতে হয়নি, এই ধরনের স্যাডনেস গুলো রাখিও না। আল্লাহ ভরসা, যা হবে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে থাকো, কারণ দিন শেষে হ্যাপি থাকাটাই জরুরি। তোমার জীবনের সবচেয়ে প্রিয়জনকে, তোমার ফ্যামিলি, তোমার মা বাবা, তোমার বোন, তোমার প্রিয়জন যারা আছে, যে আছে, তো ওদের হ্যাপি রাখাটাই হচ্ছে তোমার লাইফের মটো। তোমার দেশের মানুষ, তোমার পরিবার, তাদের জন্য কিছু করাটাই হচ্ছে লাইফের, আর নিজে হ্যাপি থাকাটাই লাইফের মেইন মিনিং আমার কাছে অ্যাটলিস্ট। সো চান্স পেয়ে যে সেটা করতে হবে তা না, বাট জাস্ট গিভ ইট ইউর বেস্ট। চান্স যে পাইতে হবে এরকম কোনো কিছু না, চান্স না পাইলে যে পৃথিবী শেষ হয়ে যাবে, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু না। লাইফ কিভাবে টার্নিং পয়েন্ট নিবে, কে কখন ভালো করবে, কে কখন খারাপ করবে, এটা বলা যায় না। সো টেনশন করিও না, পড়তে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, রাব্বি জিদনি ইলমা বলে পড়তে থাকো, আর তোমাদের বেস্ট অফ লাক। আমি সাস্টে যাব পরীক্ষার সময়, যদি কারোর সাথে দেখা হয় তো টক উইথ মি, কারণ আমি তো চিনবো না অবভিয়াসলি, বাস তোমরা ভিডিও দেখতেছো, এসব কথা বলিও। তো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আশা করি তোমাদের হেল্প হয়েছে ভিডিওটা, আর তোমাদের সময় নষ্ট করবো না, ভালো করে পড়াশোনা করো, নিজেদের উপর আস্থা রাখো, ঠান্ডা থাকো পরীক্ষা দেওয়ার সময়, রাব্বি জিদনি ইলমা বলবা, ঠান্ডা থাকবা, কোনো ধরনের টেনশন রাখবা না, আর ভুল দেখাবা না, আর বি কাম, ঠান্ডা থেকে পরীক্ষা দিবা।
ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে এক্সাম দাও। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।